আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক জাবেদা নিয়ে আলোচনা করব। কারণ জাবেদা আমরা যদি একটা বিল্ডিংয়ের সাথে যদি তুলনা করি, যে বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন, আসলে ঠিক জাবেদা একটা হিসাব বিজ্ঞানের ফাউন্ডেশন। কেন ফাউন্ডেশন? কারণ জাবেদার উপর বেস করে আমরা কি করি, খতিয়ান করি। জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়াবিল এবং রেওয়াবিল থেকে আর্থিক বিবরণী তৈরি করা হয়। অনেকেই মনে করে যে আর্থিক বিবরণী তৈরি করার সময় আসলে যে সমন্বয় যেগুলো দেওয়া হয়, সবাই বলে যে আর্থিক বিবরণী অনেক কঠিন। আসলে যে জাবেদা ভালো করে বুঝবে তার জন্য প্রতিটা স্টেপ অত্যন্ত সহজ। আসলে আমরা বেসিকের দিকে না গিয়ে আমরা আসলে মুখস্থ করার প্রবণতাটা আমাদের কাছে একটু বেশি। তাহলে আমরা দেখি কেন জাবেদা যে ফাউন্ডেশন, আসলে কিভাবে যে এটা ফাউন্ডেশন, সেটা নিয়ে আমরা আজকে জাবেদা নিয়ে আমরা একটা ভিন্নভাবে আমরা আলোচনা করছি। শুরু করি। এখন দেখি জাবেদা বলতে কি বুঝি, ডেফিনেশনটা কি বলে জাবেদা। জাবেদা হলো একটি প্রতিষ্ঠানে দৈনন্দিন সংগঠিত ঘটনাসমূহ থেকে শুধুমাত্র যেই সমস্ত ঘটনাসমূহ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, ওই সমস্ত ঘটনাসমূহকে লেনদেন বলে অভিহিত করা হয়। আচ্ছা, এখন লেনদেন বলে অভিহিত করা হয়, তাহলে ওই লেনদেনগুলো থেকে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে, অর্থাৎ দুটি খাত বের করে হিসাবের বহিতে লিপিবদ্ধ করার নামই হলো জাবেদা। এখানে আমাদের যে বলছে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, হিসাবের বইতে লিপিবদ্ধ করতে গিয়ে আমাদেরকে কি স্টেপ ফলো করতে হয়। প্রথমে আসলে ভাউচার তৈরি করতে হয়, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ভাউচার তৈরি করতে হয়। সেটা যখন আমরা লেনদেনকে যখন এখানে বিশ্লেষণ করবো, এই লেনদেনগুলো, সেখানে আমরা কিভাবে ভাউচার করতে হয় সেখানে আমরা দেখাবো। এখন আমরা প্রথমে আসি যে ডেফিনেশনে, যে বলছি যে সমস্ত ঘটনা অনেক ঘটে, যেমন এটা একটি ঘটনা, কর্মচারী নিয়োগ, এটি একটি ঘটনা বাট অনার্থিক, তাহলে এটি লেনদেন নয়। এখানে ডেবিট ক্রেডিট বিশ্লেষণের কোনো প্রয়োজন আসে না। কর্মচারী নিয়োগ করলো, এখানে ঠিক কোনো ম্যাটার নাই, এটা লেনদেন নয়, জাবেদা হবে না। ব্যবস্থাপকের মৃত্যু, যদিও একজন যোগ্য ব্যবস্থাপকের মৃত্যু প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত খুবই অপূরণীয় ক্ষতি, তো এটা টাকার অঙ্কে মেজার করা যাবে না, সেই জন্যই এটাও লেনদেন হিসেবে অভিহিত নয়। তৃতীয়ত দেখি মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান, অর্থাৎ মালিকের নিজস্ব তহবিল থেকে খরচটা তার নিজস্ব ছেলের, তাহলে এটা প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নেই। যদি প্রতিষ্ঠান থেকে যদি টাকাটা পরিশোধ করা হতো, তখন শুধু যেহেতু প্রতিষ্ঠান রিলেটেড আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তখনই লেনদেন হিসেবে ট্রিট করা যেত, যেহেতু নিজের ব্যক্তিগত এবং ব্যক্তিগত ছেলের খরচ, সুতরাং এটি লেনদেন হিসেবে আসবে না। তাহলে জাবেদা দেওয়ার সময় প্রথমে একজন শিক্ষার্থীকে প্রথমে দেখতে হবে লেনদেন কিনা, ঘটনা থেকে লেনদেন কিনা। তাহলে লেনদেন বলতে বুঝি যে আর্থিক অবস্থার পরিবর্তন। এখন আমরা দেখি আর্থিক অবস্থার পরিবর্তনটা কিভাবে। আমরা যদিও এখানে টাকার ফিগার বসাই নেই, সেটা আমরা পরে দেখাবো। যেমন এখানে বলা হয়েছে যে জীবন বীমার প্রিমিয়াম প্রদান 10,000 টাকা। এখন আমরা বললাম জাবেদা দেওয়ার সময় একটা লেনদেনকে যে প্রথমে লেনদেন হিসেবে ট্রিট করতে হবে, তারপর ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতে হবে। এতটুকু পর্যন্ত আসে। যখন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতে যায়, ডেবিট ক্রেডিট বিশ্লেষণের জন্য দুটি পদ্ধতি, একটি হলো সনাতন পদ্ধতি, আরেকটি হলো আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে কি, ব্যক্তি কিছু গ্রহণ করলে ডেবিট, প্রদান করলে ক্রেডিট, সম্পত্তিবাচকে সম্পত্তি আসলে ডেবিট, প্রতিষ্ঠানে চলে গেলে ক্রেডিট। আর নামিক হিসাব কেন নাম দেওয়া হচ্ছে, নামে মাত্র রাখা হয়, এই জন্য 1 বছরের জন্য রাখা হয় ওই খরচ এবং আয়ের খাতগুলোকে, এই জন্য এটাকে নামিক হিসাব বলা হয়। আবার অপরপক্ষে বলা হয় অস্থায়ী হিসাব, আবার এটাকে আরেকটা নাম দেওয়া হয় সাময়িক হিসাব। কেন, এমসিকিউতে ওভাবে প্রশ্ন আসে। এখন আমরা দেখি আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণের জন্য 5টি উপাদান দেওয়া হয়েছে। সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আর আয় হ্রাস পেলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর ব্যয় হ্রাস
পেলে ক্রেডিট। এখন শিক্ষার্থীদের মধ্যে এটা কনফিউশন যে এটা না এটা, এতটুকু যে আমাদের যে দুইটির মধ্যে আসলে যে কনফিউশনের কোনো এখানে অবকাশ নেই। যে পড়াটাকে করতে হবে সিম্পল, পড়ালেখা অত্যন্ত সহজ, পড়াটাকে আমরা আসলে জটিল করে ফেলি, যে মনে হয় যে আসলে অনেক কঠিন পড়ালেখা, আমরা এটার বেসিকে যেতে পারি না। দেখি আমরা কিভাবে এই দুটি সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতির কম্বিনেশনে আমরা এই ইকুয়েশনটা আমরা এখানে প্রেজেন্টেশন দিয়েছি। প্রথমে দেখি সম্পদ এখানেও আছে, এখানে সম্পত্তি বলা হয়েছে সম্পদ, যেমন ব্যয় আছে নামিক হিসাবের মধ্যে আয় এবং ব্যয় আছে, ব্যয়টা আমরা এখানে নিয়ে আসলাম। ব্যয় অবলিক আমরা এখানে খরচ দিয়েছি, কারণ ব্যয় এবং খরচের মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। যেমন আমি কলমটি আমি ক্রয় করলাম, যখনই ক্রয় করলাম তখন এটা আমার জন্য ব্যয়, যখন আমি যতটুকু পর্যন্ত আমি এটার ব্যবহার করেছি অর্থাৎ উপযোগিতা পেয়েছি তখন ওইটাকে খরচ বলে অভিহিত করা হয়। এটাই হলো পার্থক্য। আর ক্ষতি এখানে কিভাবে, এখানে কোথাও ক্ষতি সম্বন্ধে বলা নাই। যেমন শিক্ষার্থীরা অনেক সময় ক্ষতি যখন হয় তখন তারা কিভাবে যেহেতু এখানে নাই তখন সেক্ষেত্রে তাদেরকে তো অথবা একটা ডেবিটকে আইডেন্টিফিকেশন করতে সমস্যা হয়। যেমন সম্পত্তি যখন স্থায়ী সম্পত্তি যখন বিক্রয় করে তখন স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, আমরা জানি যে ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্যই আমরা এখানে ক্ষতিকে যেহেতু এখানে কোথাও ক্ষতিভাবে ওভাবে নাই সেই জন্য স্পেসিফিকলি দেখার জন্য সুবিধার্থে ক্ষতিটাকে আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে আমরা বুঝলাম কি সম্পদ, ব্যয়, খরচ, ক্ষতি, এই খাতগুলা যদি প্রতিষ্ঠানে যদি বৃদ্ধি পায় তাহলে করতে হবে ডেবিট, আর এগুলাকে যদি এই খাতগুলাকে যদি হ্রাস করতে হয় তখন করতে হবে ক্রেডিট। এখন আমরা আসি ক্রেডিট দিকে, দায় আয়, যেমন এখানে দায়ও আছে আর আয়ও আছে, আর নামিক হিসেবের মধ্যে আয় আছে আর ব্যক্তিবাচক হিসেবের মধ্যে এখানে দায় আছে। এখন এই দুইটা আমরা বেশি, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এখন লাভ, যেমন সম্পত্তি স্থায়ী সম্পত্তি বিক্রি করলে অনেক সময় লাভ হয়, তাহলে লাভ বৃদ্ধি পেলে ক্রেডিট, সেই জন্য স্পেসিফিকলি ওখানে নাই ওভাবে, এই জন্য আমরা এখানে লাভকে আলাদাভাবে প্রেজেন্টেশন দিয়েছি যাতে মনে রাখার সুবিধার্থে। এখন দায়ের মতো অনেকে প্রশ্ন করতে পারে, দায় আমার ওই জিনিসটা দরকার নাই, যে এই যে মালিকানা সত্ত্ব এবং দায়, এই দায় এটা হলো ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ, আর এটা হলো এক্সটার্নাল অর্থাৎ দায়ের মধ্যে আসলে দুইটাকেই কাভার করে, তো সেই জন্যই আসলে একটি দিয়েই আমরা মনে রাখতে পারছি। এখন আসলে দেখা যাচ্ছে আমি আধুনিক পদ্ধতি সম্বন্ধে যেই ইকুয়েশনটাই আমরা দেখি না কেন, ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশন করতে জানার পরেও কিন্তু শিক্ষার্থীরা পারে না। প্রবলেমটা কোথায়, কেন পারে না? আসলে সমস্যাটা তো আসলে একটা কঠিন জায়গায়, যেটা তারা কোনো মতে বুঝতে পারে না, সেটা হলো ভাষা বুঝে না। প্রথমে আসলে একটা শিক্ষার্থীকে বুঝতে হবে যে ভাষা কেন গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। ভাষা মিন্স কি? কমিউনিকেট করা, একজনের সাথে আরেকজন মনের ভাব প্রকাশ করা, যে আমি বলছি সেই জন্য এটা বুঝতে পারে। যেমন ইয়াতে সৌদিরা বলে যে কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন। এখন আমি যদি না বুঝি আমি কিভাবে রেসপন্স করব? বিদেশে যাওয়ার জন্য আমরা আইএলস করি, কেন করা হয়? যে ওখানে ইংলিশে কথা বলতে হবে কমিউনিকেট করার জন্য। ঠিক আমার হিসাব বিজ্ঞানের প্রতিটি ভাষা আমাকে ভালোভাবে বুঝতে হবে। ছোটোকালে আমাদেরকে ভাষা শেখানো হয় কেননা কমিউনিকেট করার জন্য। আসি কেন প্রয়োজন সেটা আমি এখানে তুলে ধরছি। যেমন আমি যদি বলি, যেমন জীবন বীমা প্রিমিয়াম প্রদান ধরলাম, যেমন একটা আমি ফিগার ধরলাম যে 10,000 টাকা বা 5,000 টাকা একটা প্রিমিয়াম প্রদান করা হলো। এখন আমি যদি জীবন বীমা প্রিমিয়াম এই শব্দটাই যদি না বুঝি, যে আমি কিভাবে ডেবিট ক্রেডিট, আমি সব জানি, সম্পদ, ব্যয়, খরচ, ক্ষতি, দায় আয় সব বুঝি, কিভাবে আমি ডেবিট ক্রেডিট এখানে বিশ্লেষণ করব? প্রথম সমস্যাটা ওই জায়গায় সবচাইতে গোড়ায় আমাদের গলত। প্রথমে লেনদেন বিশ্লেষণ করা, প্রতিষ্ঠানের জাবেদা দেওয়ার সময় প্রতিষ্ঠানের পক্ষই চিন্তা করবে, প্রতিটা লেনদেনকে প্রতিষ্ঠানের পক্ষ চিন্তা করতে হবে, এটাই প্রথম বেসিক। কেন? এটা তো আমার কথা না, এটা হলো হিসাব বিজ্ঞানের যে আমরা যে নীতিমালা পড়েছি সেখানে ছিল ব্যবসায়িক সত্তা ধারণা, অর্থ কি? মালিক আলাদা, কোম্পানি আলাদা। এটা ওই ধারণা প্রথমে ওখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। কারণ মালিকের লেনদেন যদি প্রতিষ্ঠানের সাথে যদি মিক্স করে ফেলে তাহলে প্রতিষ্ঠানের যে প্রকৃত লাভ ক্ষতি কখনো নির্ণয় করা সম্ভব না।
এই জন্যই ওরাই হিসাব বিজ্ঞান নীতিমালাতে প্রথমেই বলে দেওয়া আছে ব্যবসায়িক সত্তা ধারণা। প্রথমে কোম্পানির পক্ষই চিন্তা করতে হবে, দ্বিতীয়ত আসি ভাষা বুঝতে হবে। দ্যাট মিনস কোম্পানির জন্য জিনিসটা কি। যেমন জীবন বীমা প্রিমিয়াম প্রদান। এখন প্রথম বুঝতে হবে জীবন বীমা বলতে কি বুঝি, দুটি শব্দ, জীবন বীমা। বীমা কাকে বলে, কেন করা হয়? বীমা হলো একটা ঝুঁকি এড়ানোর জন্য। বীমা দুই ধরনের হয়, একটি হলো সাধারণ বীমা আর একটা হলো জীবন বীমা। প্রতিষ্ঠানের তো জীবনে নেই, তার তো কোনো প্রাণে নেই, সে যে একটি কৃত্রিম ব্যক্তি সত্তা, তাহলে তার জন্য তো জীবন বীমা হইতেই পারে না। প্রতিষ্ঠানের জন্য হয় সাধারণ বীমা, অর্থাৎ অগ্নি বীমা, নৌ বীমা, প্রতিষ্ঠানে আগুন ধরতে পারে, তো ওই জন্য যে বীমা করা হয় তাকে বলা হয় সাধারণ বীমা। তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য খরচ। জীবন বীমা, প্রতিষ্ঠানের জীবন নাই, তাহলে মানুষের যার জীবন আছে তাদের জন্য জীবন বীমা হয়। তাহলে এটা কার? মালিকের। জীবন বীমাটা কার? মালিকের। প্রতিষ্ঠান থেকে যদি টাকা দেওয়া হয় জীবন বীমার প্রিমিয়াম প্রদান, তাহলে টাকাটা প্রতিষ্ঠান থেকে গেছে। তাহলে প্রথমে আগে জীবন বীমা বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে। এখন আমরা আসি কিভাবে একটা প্রতিষ্ঠান প্রথমে এটা লেনদেন এবং ডেবিট ক্রেডিট বিশ্লেষণের জন্য বলছি আগে প্রতিষ্ঠানের পক্ষ চিন্তা করতে হবে, দ্বিতীয়ত কাকে বলে বুঝতে হবে। তাহলে জীবন বীমা এটা হলো মালিকের জন্য টাকাটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে মালিকের জন্য যদি টাকাটা দেওয়া হয়, আমরা বলেছি কি মালিক আলাদা কোম্পানি আলাদা। তাহলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা দেওয়া হয়েছে জীবন বীমা প্রিমিয়াম বাবদ। তাহলে নগদ টাকা প্রতিষ্ঠানের জন্য কি একটি সম্পদ। কী ধরনের সম্পদ? চলতি সম্পদ। আমরা যদি আসলে পড়াটাকে যদি এইভাবে যদি প্রতিটা জিনিস পড়তে পারি, আমাদের আর্থিক বিবরণী পর্যন্ত প্রতিটা জিনিস সহজ হয়ে দাঁড়ায়। যেমন আর্থিক বিবরণীতে আবার এটা কোথায় যায়? নগদান হিসাব চলতি সেন্টারে যায়। তাহলে আমরা আসি, তাহলে নগদ হলো সম্পদ, তাহলে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কি হয়েছে? চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে। আমরা জানি সম্পদ হ্রাস পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এই জন্যই নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? টাকাটা মালিকের জন্য দিয়েছে, কোম্পানি মালিকের কাছে টাকাটা পাবে, কারণ এটা কোম্পানির জন্য খরচ না, জীবন বীমা হলো মালিকের। তাহলে স্বাভাবিকভাবে মূলধনকে মালিক টাকা নিয়ে আসলে মূলধনকে ক্রেডিট করতে হয়, কারণ কোম্পানি মালিকের কাছে দায় আছে। কেন? ব্যবসায়িক সত্তা ধারণা অনুসারে। তাহলে এখানে টাকা নিয়ে গেছে, মূলধন ডেবিট হওয়ার কথা। মূলধন ডেবিট না হয়ে আমরা সবসময় কাকে করি? উত্তোলনকে ডেবিট করি, যেটা হলো বিপরীত হিসাব, প্রতি হিসাব, কন্ট্রা হিসাব, যেটা আমাদের একটা টিউটোরিয়ালে এটার উপর বিস্তারিত বলা আছে। তাহলে অর্থাৎ উত্তোলন ডেবিট মানে মূলধনে ডেবিট। তাহলে আমরা ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করলাম, ভালো কথা। তাহলে মনে করে যে ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করার সাথে সাথে নগদা বইয়ের মধ্যে জাবেদা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়, আসলে তা না। বাস্তবে কী করে? প্রথমে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয়, তারপরে ভাউচার। প্রথমে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ভাউচার লেখা হয়। আমরা যখন পড়ি ভাউচার আলাদাভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়, আর জাবেদাটাকে আলাদাভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়। এখন যেমন এই প্রথমে যেমন এই লেনদেনটির দিকে দেখি, জীবন বীমা প্রিমিয়াম প্রদান, আমরা ধরলাম 10,000 টাকা প্রদান করা হলো। তাহলে এখানে এই যে ভাউচার, এটা কি প্রতিষ্ঠান থেকে ভাউচার আমরা পড়েছি। ভাউচার হলো 3 ধরনের, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার আর জার্নাল ভাউচার। আর আমরা আজকে এই 3 ধরনের ভাউচারের প্রেজেন্টেশন লেনদেনের মাধ্যমে আমরা দেখাবো। যদিও ভাউচারের ডিটেলসটাকে আমরা ভাউচারের যখন টিউটোরিয়াল করব তখন ভাউচারের কেন সিগনেচার কার অ্যাপ্রুভাল হতো সেটা আমরা এখানে দিব। প্রথমে কি করে? লেনদেনকে ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করলাম। যেমন জাবেদাটা কি ছিল? উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট। এখানে নগদটাকে লিখতে হয় না, কারণ পেমেন্ট ভাউচার মানে ক্যাশ অবলিক ব্যাংক পেমেন্ট ভাউচার। এখানে ক্যাশের উপর টিক দিলে অর্থাৎ এটা নগদ ভাউচার। এটা একটা কালারিং করা হয়েছে, কারণ প্রতিটা টাইপের ভাউচারের জন্য পেমেন্ট ভাউচারের জন্য এক কালার করা হয়, আর রিসিভ ভাউচার হলে এক ধরনের কালার করা হয়। যেমন এই প্রেজেন্টেশনগুলো এখানে বিভিন্ন ধরনের কালার আছে। যেমন এটা এক ধরনের কালার, এটা কি? এটা হলো রিসিভ ভাউচার, এটা হলো রিসিভ ভাউচার। কেন কালারিং করা হয়? কারণ আমরা যখন ভাউচার তৈরি করতে যাই, যে একটা ভাউচার দেখলে আমরা বুঝতে পারি যে কালার যখন দেখতে পাই যখন ও আচ্ছা এটা আমার রিসিভ ভাউচার, এটা আমার পেমেন্ট ভাউচার। এই জন্যই ডিফারেন্ট টাইপ অফ কালারের ভাউচার তৈরি করা হয়। যদি একই কালার হতো, পৃথিবীর প্রতিটা জিনিস সৃষ্টির পিছনে কোনো কারণ থেকে থাকে, এটা আজকে একদিনে আসেনি। যেমন ভাউচার যদি একই কালার হতো, ডেবিট এবং ক্রেডিট ভাউচার বা তখন আমাকে খুঁজে বের করতে হতো, তাহলে সময়টা কি হতো? অপচয় হতো। সেই জন্যই
কালারেরও এখানে একটা ব্যাপার আছে। তাহলে আমরা দেখলাম কি হলো, প্রথমে ভাউচার করলো, তাহলে নগদ যেহেতু ক্যাশ পেমেন্ট অর্থাৎ এখানে টিক থাকবে নগদান হিসাব, ওটা আর লিখতে হয় না, পেমেন্ট ভাউচার, আর এটাই হলো ভাউচার। প্রথমে ভাউচার লেখা হয়, এরপরে এই যে ভাউচারের নাম্বার, প্রতিটা লেনদেনের প্রতিষ্ঠানে ভাউচার একটা জানুয়ারি থেকে একটা ফিনান্সিয়াল ইয়ার থাকে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর যেভাবে মেনটেন করে ওই ভাউচারের যে পেমেন্ট ভাউচারের নাম্বারগুলো সিরিয়ালি, এরপরে যেটা আসবে সেটা দ্বিতীয় ভাউচার হবে, তৃতীয় ভাউচার হবে, নাম্বার দেওয়া থাকে। আর এই নাম্বার অনুসারে জাবেদা বহিতে লিপিবদ্ধ করা হয়। এটাই হলো ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের বইতে লিপিবদ্ধ করার নিয়ম। তাহলে বললাম জীবন বীমা প্রদান। তাহলে এরপরে আমরা আসি দ্বিতীয় লেনদেনে, ভাড়া প্রদান করা হলো। তাহলে বুঝতে হবে ভাড়া জিনিসটা কি। আমি আবারও বলছি, জাবেদা দেওয়ার সময় অর্থাৎ লেনদেনের ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করার সময় কোম্পানির পক্ষই চিন্তা করতে হবে, দ্বিতীয়ত কাকে বলে চিন্তা করতে হবে, অর্থাৎ কাকে বলে এটা কোম্পানির জন্য তাহলে কি। যেমন আমি আবারও ব্যাখ্যা দিচ্ছি, যেমন ভাড়া হলো কোম্পানি যে একটা অফিস নিচ্ছে, অফিসের যে ভাড়া দিতে হয়, তাহলে ভাড়াটা তাহলে কোম্পানির জন্য কিসের খাত? খরচের খাত। খরচ আমরা জানি, খরচ বৃদ্ধি পেলে অথবা বা ব্যয় বৃদ্ধি পেলে সবসময় কি ডেবিট, এই জন্যই ভাড়াকে করতে হবে ডেবিট। অপরদিকে যদি নগদে দেয়া হয় তাহলে নগদান প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ এখানে কি পেয়েছে, নগদ টাকা যদি আসে বৃদ্ধি পেয়ে ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাহলে নগদ এখানে কিছু হ্রাস পেয়েছে, তাহলে নগদান হিসাবকে করতে হবে ক্রেডিট। এখন আমরা এখানে দ্বিতীয় ভাউচারটা দেখি। এই যে ভাড়া হিসাব, এই যে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, প্রথমটা হলো জীবন বীমা বিধান 1 নাম্বার ভাউচার, এটা হলো দ্বিতীয় নাম্বার ভাউচার। যেমন এই যে ভাড়া হিসাব রেন্ট লেখা হয়েছে, এই ভাউচারের মাধ্যমে আমরা জাবেদা বহিতে লিপিবদ্ধ করি। এবার আমরা আসি তৃতীয় লেনদেনের দিকে, উপভাড়া পাওয়া গেল। উপভাড়া বলতে কি বুঝি আমরা? এখন আমি যদি নাই বুঝি, আমি এটা সব বুঝি, এটা করলে ডেবিট ক্রেডিট, কিন্তু আমি যদি এটা না বুঝি কাকে বলে, কিভাবে আইডেন্টিফাই করব? আসি, উপভাড়া হলো যে কোম্পানি কি করলো, যে অফিসটা নিল, অফিসের পুরো অফিসটা কোম্পানির জন্য কাজে লাগতেছে না, অফিস কি করলো, তার একটি অংশ অন্য আরেকটি অফিসকে বা যাকেও ভাড়া দিল, তখন তাকে বলা হয় উপভাড়া, সাবলেট। আমরা হাঁটার সময় প্রায় দেখি সাবলেট দেওয়া হবে, বিশেষ করে ব্যাচেলরদের এরকম হয় অনেক সময়, যে ফ্যামিলি ক্ষেত্রে অনেক সময় এরকম হয়। তাহলে এটা কোম্পানির জন্য একটা কিসের খাত? আয়ের খাত। আমরা জানি এরপর আসতে হবে কোম্পানির জন্য আয়ের খাত। আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি ক্রেডিট, তাহলে উপভাড়াটাকে করতে হবে ক্রেডিট। উপভাড়া পাওয়া গেল, এবার তাহলে কি উপভাড়া দিলাম নগদে পেলো, যদি নগদে পায়, নগদ হলো প্রতিষ্ঠানের জন্য এক ধরনের কি সম্পদ, তাহলে আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট, এই জন্য নগদান হিসাবকে ডেবিট করা হয়, নগদান হিসাব ডেবিট, উপভাড়া ক্রেডিট। তাহলে এটা যেহেতু আয়ের খাত, আয়গুলা কোন ভাউচারে প্রাপ্তির জন্য অথবা আয়ের জন্য আমরা করি ক্রেডিট ভাউচার, এটা হলো ক্রেডিট ভাউচার। এই যে উপভাড়া হিসাব, কারণ এটা ক্যাশে যদি পাই ক্যাশ আর এখানে লিখতে হয় না, এই যে আমরা অপর একটি খাতটাকে আমরা লিখি উপভাড়া হিসাব কি ক্রেডিট করলাম এখানে, ক্লিয়ার? এইভাবে ভাউচার আসবে, তারপরে আমাদের হিসাবের বইতে লিপিবদ্ধ করা হবে। এরপরে আমরা আসি বকেয়া বেতন। তাহলে বকেয়া বেতন বলতে আমি আবারও বললাম প্রতিষ্ঠানের পক্ষই চিন্তা করতে হবে, এবং বকেয়া বেতন বলতে আমরা কি বুঝি। যেমন প্রতিষ্ঠানে কর্মচারীরা চাকরি করছে, চাকরি করার পর 1 মাস চাকরি করে ফেলছে, টাকাটা এই মাসে দেওয়া হয় নাই, কিন্তু তাহলে কর্মচারীদেরকে টাকাটা দিতে হবে, টাকা পাওয়ার অধিকার জন্মায় গেছে, তারা টাকাটা, তাহলে প্রতিষ্ঠানের জন্য বেতনটা হলো এক ধরনের খরচ। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্যই বেতনকে করতে হবে ডেবিট। আর অপর দিকে বলছে বকেয়া বেতন, অর্থাৎ খরচ হয়েছে কিন্তু টাকাটা কোম্পানি এখনো এমপ্লয়ীদেরকে দেয় নাই, তাহলে কোম্পানি এমপ্লয়ীদের কাছে কি আছে? দেনা আছে, অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে কাকে করতে হবে? বেতন হিসাব ডেবিট, এই জন্যই বকেয়া বেতনকে ক্রেডিট করব। তাহলে এই জন্য আমরা জানি হিসাব বিজ্ঞানের যে ভিত্তি দুইটি, একটি হলো নগদান ভিত্তি আর একটা হলো বকেয়া ভিত্তি, অর্থাৎ আমরা অ্যাকুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বলে থাকি।
তাহলে বকেয়া বৃত্তির জন্য যে কোন ভাউচার আমরা যেখানে নগদ রিসিপ্টও নাই নগদ পরিশোধও নাই সেক্ষেত্রে আমরা আরেকটি ভাউচার 3 ধরনের ভাউচার পেয়েছি। এই ভাউচার জন্য আমরা করব সবসময় জার্নাল ভাউচার। এই যে জার্নাল ভাউচার, অর্থাৎ এখানে যেখানে নগদ কোনো টাকার রিসিপ্টও থাকবে না নগদ পরিশোধও থাকবে না বকেয়া লেনদেন, সেই ক্ষেত্রে আমরা জার্নাল ভাউচার ইউজ করি। আমরা কি করি জার্নাল ভাউচার পড়ি আলাদাভাবে, আবার প্রেজেন্টেশন। আসলে এটা কোথা থেকে উৎপত্তি, এগুলো আসলে ভাউচার হলো আমার প্রমাণ, ভাউচার হলো প্রমাণের জন্য ইউজ করা হয়, কারণ এখানে সব ন্যারেশন লেখা থাকে। যেহেতু আমরা এখানে সংক্ষেপে করছি, যেটা আমাদের পার্ট না আজকে, জাস্ট এটার সিকোয়েন্সটাকে মেনটেন করার জন্য আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে এই জার্নাল ভাউচার, জার্নাল ভাউচার দুইটা খাতে থাকে, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট 2000 টাকা। এখন আমরা যে শিক্ষানবিশ ভাতা প্রদান করা হলো, এখন শিক্ষানবিশ ভাতা বলতে আমরা কি বুঝি? যারা ডাক্তার, যেমন ছোটোকালে আমরা কম বেশি সবাই ডাক্তারকে সবাই আমরা চিনি, সেই জন্য আমি ডাক্তারের উদাহরণটা এখানে নিয়ে এসেছি। যেমন ডাক্তাররা কী করে, পড়ালেখা করার পরে তারা আবার শেষ করার পরে একাডেমিক তারা ইন্টার্নশিপ করে। এখন ওই সময় যদি কোনো পেমেন্ট তাদেরকে করা হয় তাদেরকে বলা হয় শিক্ষানবিশ ভাতা। যেমন বেশি স্পেশালি যেহেতু আমি কমার্সিয়াল লাইনের, কমার্সে আমরা যারা পড়ি তারা সিএ পড়া অবস্থায় তারা একটা ভাতা পেয়ে থাকে। তো আসলে ভাতা শব্দটা কেন এখানে ইউজ করা যায়? আসলে ওদেরকে একজন এই যে এমপ্লয় চাকরি করলে যতটুকু পেমেন্ট পারিশ্রমিক দেওয়ার কথা আসলে ততটুকু, জাস্ট এটা সম্মানসূচক, তারা শিখতেছে এই জন্য সম্মানসূচক, একটা পকেট মানিও আমরা বলতে পারি, এটাকে জাস্ট সম্মানসূচক দেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় ভাতা। তারা শিখতেছে যে এই শিক্ষা অবস্থায় তাদেরকে একটা পেমেন্ট করা হয়, এই জিনিসটাকে বলা হয় শিক্ষানবিশ ভাতা। তাহলে এটা কোম্পানির জন্য কিসের খাত? তাহলে কোম্পানির জন্য আমরা কিসের খাত? খরচের খাত। খরচ অথবা ব্যয়, খরচ বলতে চাইলে আমরা খরচ আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে শিক্ষানবিশ ভাতাকে আমরা কি করতে হবে, যেহেতু খরচের কাজ, খরচ বৃদ্ধি পেয়েছে ডেবিট করতে হবে, শিক্ষানবিশ ভাতা ডেবিট। তাহলে শিক্ষানবিশ ভাতা প্রদান করলো, যদি আমি সব কিছু নগদে নিয়ে আসছি সহজীকরণের জন্য নগদে প্রদান করালো, তাহলে নগদ প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এই জন্য আমরা নগদান হিসাবকে ক্রেডিট করলাম। এটার জন্য আমরা কি ভাউচার করব? ডেবিট ভাউচার করব। ঠিক একইভাবে এটা কত নাম্বার? ফার্স্ট, সেকেন্ড, এটা থার্ড ভাউচার শিক্ষানবিশ ভাতা। ওকে, এরপরে আমরা আসি শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি বলতে আমরা কি বুঝি? এখন এটা হলো ঠিক তার উল্টো, ভাতা ঠিক হলো কীভাবে? যেমন একজন লোক আসলো, যেমন সাপোজ আমি যদি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধরি, গার্মেন্টস ইন্ডাস্ট্রির মূল কাজ হলো যে প্রোডাক্ট, শার্ট অথবা যেটাই হোক প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা। এখন একজন আসলো, ভাই আমাকে কাজ শেখান, আমি কোম্পানিকে আমি কাজও শিখবো, কোম্পানিকে আমি পে করব। এই যে শিক্ষার, এই কাজটা শেখার জন্য, অথবা অ্যাকাউন্টসে একটা কাজ শিখতে যায়, অথবা সে পোশাক তৈরি বা যে কোনো একটা ডিপার্টমেন্টে কাজ শিখতে যায়, সে অথবা সে বিদেশে যাবে, যাই হোক। তো তাহলে এটা কোম্পানির জন্য, এটা কোম্পানির টাকাটা পাচ্ছে, তাহলে এই যে শিক্ষা নিচ্ছে প্র্যাকটিক্যালি, তাহলে টাকা পাচ্ছে কোম্পানির জন্য, এটা হলো আয়ের খাত। তাহলে শিক্ষানবিশ সালামি হলো আয়ের খাত। আমরা জানি এখানে কি কোম্পানি থেকে আয় বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? কোম্পানিতে আয় বৃদ্ধি পেয়েছে শিক্ষানবিশ সালামি, তাহলে আয় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট, শিক্ষানবিশ সালামিকে করতে হবে ক্রেডিট। আর অপরদিকে যদি নগদে আমি যদি পেয়ে থাকি, আমি সব কিছু নগদে নিয়ে আসছি, বাকির এখানে আনি নাই জটিলতার জন্য, তাহলে নগদ প্রতিষ্ঠানের যে একটি সম্পদ, আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, নগদান হিসাব ডেবিট, শিক্ষানবিশ সালামি ক্রেডিট। তাহলে এটা কোন ভাউচারে আমরা লিপিবদ্ধ করব? এটা হলো ক্রেডিট ভাউচার। এই যে ক্রেডিট ভাউচার আমরা দেখছি যে ক্রেডিট ভাউচার, এই যে রিসিভ ভাউচার, তাহলে আমরা ধরনের ভাউচার পেয়েছি, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, জার্নাল ভাউচার, এই ক্রেডিট ভাউচার। ওকে, তাহলে আমরা ভাউচার সম্বন্ধেও আমাদের কি হলো, একটি ধারণা আসলো। আমরা আলাদা আলাদা প্রেজেন্টেশনের কারণে ভাউচার আলাদা পড়া, এটার আসলে ফাংশনটা কি, এটা হলো একটা প্রমাণ, পুরো ন্যারেশন এখানে লেখা থাকে। তাহলে ভাউচার হাজার হাজার ট্রানজ্যাকশন হয় প্রতিষ্ঠানে, তাহলে এই ভাউচার দিলে তখন আমরা এটার আদ্যপান্ত সাপোর্টিং থাকলে সেটা আমরা পিছনে লাগিয়ে রাখি বাস্তবিক পক্ষে, তাহলে একজন লোক সহজেই জিনিসটা বুঝতে পারে। এখন আমরা দেখি ব্যাংক জমা। ব্যাংক জমার জন্য করা হয়, যদিও আমাদের বইতে এই ভাউচার ব্যাপারে কোনো বলা নাই, এটাকে আমরা অনেক সময় ব্যাংক জমা নিয়ে কন্ট্রান্টি বলি। আমরা যেমন ব্যাংকে নগদ টাকা জমা দেবো, আবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করলো, তাহলে আমরা সেটার জন্য ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করি, কেন ব্যাংকের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য ব্যাংক হিসাবে ডেবিট, আর নগদ থেকে হ্রাস পেয়েছে, নগদকে আমরা ক্রেডিট করি। তাহলে এটার জন্য আমরা কোন ভাউচার করি? যদিও বইয়ের মধ্যে আমাদের নাই, কিন্তু আমরা বাস্তবে অনেকেই আমরা কন্ট্রা ভাউচার করি।
একই ভাউচারের মধ্যে এটাও একটা ডিফারেন্ট কালার করা হয় কোনটা ভাউচারের জন্য। যাই হোক, এতটুকু পর্যন্ত আমাদের যে প্রেজেন্টেশন ছিল। এখানে আরও একটা জিনিস আমরা বললাম যে ভাষা গুরুত্বপূর্ণ। আরও একটি যে মজার এক্সাম্পল আমি এখানে তুলে ধরছি, যে শুধু জাবেদার জন্য যে প্রযোজ্য যে ভাষা, আসলে প্রতিটা পরতে পরতে হিসাব বিজ্ঞানের ভাষা না বুঝলে কোনো দিন কোনো অঙ্ক আমরা ভালোভাবে করতেই পারবো না। এখন দেখি যে দুটি এক্সাম্পল, বিক্রেতা ফেরত শর্তে বিক্রয় এবং প্যাকেজিং। বিশেষ এটা একসাথে আমি ব্যাখ্যা দিব। প্রথমে এটা ব্যাখ্যা দিই, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় বলতে আমরা কি বুঝি। এই লেনদেনটি যে আর্থিক বিবরণী করার সময় সমন্বয়ের ক্ষেত্রে প্রায় দেখা যায়। আমরা মনে করি যে আর্থিক বিবরণী সবাই মুখস্থ করে, আমাকে শিক্ষার্থীরা বলে ওরে বাবা এটা অনেক কঠিন অনেক কঠিন, এটার জন্য অনেক সময়ের দরকার, এটা সম্ভব না, ইম্পসিবল। আসলে আমরা জাবেদা যেটা বেসিক সেটাকে নিয়ে না মাথা গামিয়ে আমরা ডিফেন্ড হইতে মুখস্থ করার আমরা প্রবণতার দিকে যদি আমরা সৃজনশীল বলি, আমাদের পড়াটা আসলে সৃজনশীল হয় নাই। সৃজনশীল যখন সিএ পড়তে যাই, আরে বাবা শুধু সায়েন্সে প্র্যাকটিক্যাল না, কমার্স ইজ অলসো প্র্যাকটিক্যাল। এটা সিএ যে ছেলে পড়বে না সে আসলে কখনো বুঝতে পারে না। আমরা বলতে চাই প্রতিটা পড়ার সাথে প্র্যাকটিক্যালটা ইনক্লুড করা উচিত। এখন জিনিসটা আমি বুঝিয়ে ধরছি, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় জিনিসটা কি। এই ট্রিটমেন্টটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্ষেত্রে মুখস্থ করে, সে মুখস্থ করেই ট্রিটমেন্টটা দেয়। কী করে যে আগে বলি বিক্রেতা ফেরত শর্তে জিনিসটা কি। যেমন আমি ধরলাম যে আমি চিপস, সাপোজ ধরলাম আমি চিপস, একজন বিক্রেতা চিপস, আমি একটা মার্কেটিংয়ে আছি। এখন আমি কী করলাম, একটা দোকানে গেলাম চিপস বিক্রি করার জন্য। এখন দোকানদার বলল ভাই আমি তো চিপস চলবে না, এটা আমি রাখবো না। তখন আমি দোকানদারকে কী করলাম, বললাম যে ভাই আপনি রাখেন, আমার প্রোডাক্টগুলো রাখেন, যদি না চলে আমি আমার প্রোডাক্ট নিয়ে যাব, ফেরত নিয়ে যাব, আর যদি চলে আপনি প্রোডাক্টটা রাখবেন। তাহলে আমি কি করলাম, আমি প্রতিষ্ঠানের পক্ষে চিন্তা করলাম, আমি কি করলাম, এই জিনিসটাকে ওনার কাছে রেখে এসেছি কীভাবে, বিক্রেতা বা ফেরত শর্তে। কিন্তু প্রোডাক্টটি উনি কি বলছে যে আমি প্রোডাক্টটা রাখছি, কোনো এখন ইনফরমেশান নাই। আমি কি করলাম, এটাকে বিক্রয় হিসেবে দেখাই দিয়েছি, অর্থাৎ আয় হিসেবে দেখিয়ে দিয়েছি। প্রশ্নে বলা থাকে বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। এই ট্রিটমেন্টটা প্রায় সমন্বয়ের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, তাহলে কি করলাম, আমি বিক্রয় আয়কে বাড়াই দিয়েছিলাম। আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য বিক্রয়কে ক্রেডিট করছিলাম। আর কাকে, বাকিতে বিক্রয়। আমি বললাম যে ওই দোকানদার কাছে আমি টাকাটা পাবো, প্রোডাক্ট বিক্রয় পাবো। তাহলে প্রাপ্য হিসাবকে ডেবিট করলাম। কেন, কোম্পানি কারো কাছে যদি টাকা পায় সম্পত্তি বৃদ্ধি পায়, তাহলে সম্পত্তি কী পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রাপ্য হিসাবকে আমরা ডেবিট করলাম আর বিক্রয় হিসাবকে ক্রেডিট করলাম। আমি কি করাটা কি সমীচীন হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ হিসাব বিজ্ঞানের যে রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল নীতিমালার মধ্যে আয় স্বীকৃত নীতি বলছে কখন আয়কে আয় হিসাবে হিসাবভুক্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত যে প্রোডাক্ট হলো দুই ধরনের, একটি দেখা যায় আর একটি দেখা যায় না, ভিজিবল ইনভিজিবল। যেমন ডাক্তারের সেবা, তারপরে উকিল, চার্টার অ্যাকাউন্ট্যান্ট, ওদের ওগুলো হলো সেবা জাতীয়, দেখা যায় না। তাহলে যেটা দেখা যায় সেটার ক্ষেত্রে মালিকানা সত্ত্ব হস্তান্তর হইতে হবে, আর সেবার ক্ষেত্রে টাকা পাওয়ার অধিকার জন্মাইতে হবে। তখনই আয়কে আয় হিসাবে হিসাবভুক্ত করতে হবে। যেহেতু আমি এটা, ও তো বলে নাই যে আমি প্রোডাক্টটা রাখবো, আমি ফেরতও হইতে পারে আবার বিক্রয় হইতে পারে, ও এখনো ইনফরমেশান দেয় নাই। তাহলে ওর কাছে যে প্রোডাক্টটা আছে সেটার মালিকানা কার, আমার। তাহলে আমি যে বিক্রয় হিসেবে দেখাচ্ছি ভুল করেছি, তাহলে বিক্রয়কে এখন কী করতে হবে, ক্যান্সেল করতে হবে। এই জন্য বিক্রয়কে ডেবিট করতে হবে, প্রাপ্য হিসাবকে ক্রেডিট করতে হবে। কারণ আমি আগে প্রাপ্যকে ডেবিট করছিলাম, সম্পত্তি বৃদ্ধি করছিলাম, আর আয়কে বিক্রয়কে ক্রেডিট করেছিলাম। তাহলে এখন আমাকে যেহেতু মালিকানা সত্ত্ব হস্তান্তর হয় না, তাহলে আমি সম্পত্তি বৃদ্ধি করতে পারবো না, আয়ও বৃদ্ধি করতে পারবো না। তা আমাকে দুইটাকে ক্যান্সেল করতে হবে। প্রাপ্য সম্পত্তিকে বৃদ্ধি পেলে ডেবিট, ক্যান্সেল করতে হলে কী করতে হবে, ক্রেডিট করতে হবে। এই জন্য প্রাপ্য হিসাবকে ক্রেডিট হবে। প্রাপ্য হিসাব থেকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কী করি, ব্ল্যাস করি। আর অপরদিকে বিক্রয়কে আমরা কী করছি, আয় হ্রাস পেলে ডেবিট, এই জন্য বিক্রয় হিসাবকে আমরা ডেবিট করি। বিশদ আয় বিবরণীতে আমরা বিক্রয় থেকে কী করি, এটাকে বাদ দেওয়া হয়। এরপরে ওই যে সম্পত্তি, যে প্রোডাক্টগুলো যে তার কাছে আছে, প্রোডাক্টটার মালিকানা কার, আমার। তাহলে এটা আবার সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কোন মূল্যে, ক্রয় মূল্যে অন্তর্ভুক্ত করতে হবে। দিস ইজ দ্য ট্রিটমেন্ট এই সমন্বয়ের। তাহলে আমি শুধু মুখস্থ করব, মুখস্থ করে ওইটার সাথে বাদ যাবে, ওইটার সাথে যোগ হবে, সব জায়গায় যাবে তার অ্যাপ্লিকেশন। এটা আমি দেখাবো প্রতিটা জিনিসে। এখন আসি এই প্যাকেজিং এবং বিশেষ প্যাকেজিং বলতে আমরা কি বুঝি। এই দুটি শব্দ আমরা অনেক সময় আমরা আর্থিক বিবরণী করার সময় বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা দেখে থাকি।
এখন প্যাকেজিং, বিশেষ প্যাকেজিং পার্থক্যটা কোথায়? প্রথমে আমি বলি বিশেষ প্যাকেজিং। বিশেষ প্যাকেজিং যেমন বিশেষ প্যাকেজিং বসে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, আর প্যাকেজিং বসে পরিচালনা ব্যয়ের মধ্যে। আমি কি শুধু মুখস্থ করব? তাহলে এটা তো কোনো শিখা হলো না। বারবার বলছি রুট একাডেমি মূল উদ্দেশ্য হলো প্রতিটি শিক্ষা যেন বাস্তবমুখী হয়। আসলে সেই উদ্দেশ্যে রুট একাডেমির প্রতিষ্ঠা। এখন দেখি বিশেষ প্যাকেজিং, যেমন আমি যখন দেখলাম যে বিশেষ প্যাকেজিং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে, আসলে কেন? প্রতিটা জিনিসের পিছনে কারণ থাকে। বিশেষ প্যাকেজিং বলতে কেন বসে? একটা কারণ আছে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে উৎপাদন সংক্রান্ত খরচগুলো। তাহলে বিশেষ প্যাকেজিং হলো যেমন টুথপেস্ট, যদি আমি যদি এক্সাম্পল হিসেবে ধরে থাকি, টুথপেস্ট অর্থাৎ যেটা যেমন টুথপেস্ট টিউবের মধ্যে থেকে, যে পেস্টটা টিউবের মধ্যে থাকে ওইটা ছাড়া কখনো ফ্যাক্টরি থেকে বের হয় না। অর্থাৎ যে প্রোডাক্টটা ফ্যাক্টরি থেকে মানে ওইটা ছাড়া ফ্যাক্টরি থেকে বের হবে না, তখন সেটা হলো বিশেষ প্যাকেজিং। আরেকটি এক্সাম্পল দেখাই, যেমন যারা মিষ্টি তো আমরা প্রায় কিনি, মিষ্টির দোকানে আমরা যাই, যেমন রসমালাই কি হয়, একটা পার্টিতে করে এটা দোকানে যখন যায় বাটির মধ্যে করে আমাদেরকে দেওয়া হয়, অর্থাৎ বের হওয়ার সময় ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় বাটিতে করে বক্সে করে আনা হয়, অর্থাৎ বক্সে বিক্রি করা হয়। তাহলে যেটা ছাড়া ফ্যাক্টরি থেকে বের হইতে পারবে না প্রোডাক্টটা, সেটাকে বলা হয় বিশেষ প্যাকেজিং। এই জন্যই যেহেতু ফ্যাক্টরি সংক্রান্ত ব্যাপারটা, ওই জন্য উৎপাদন বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে। এবার বলি প্যাকেজিং বলতে আমরা কি বুঝি। প্যাকেজিংটা হলো যখন কোনো মিষ্টি কিনতে যাই, তখন মিষ্টি আমাদেরকে কী করায়, কীভাবে দেওয়া হয়? থালাতে থাকে, শোরুমে সাজানো থাকে, আমরা গেলে আমাদেরকে ওজন করে প্যাকেটে দেওয়া হয়। এটা হলো বিক্রয় সংক্রান্ত খরচ, এটাকে বলা হয় প্যাকেজিং। প্যাকেজিং মানে মোড়কীকরণ। তাহলে এটা কিসে? বিক্রয় সংক্রান্ত, এই জন্য এটা পরিচালনের আন্ডারে যায়। আমি যদি জিনিসটা যদি না বুঝি, পরিচালনে যাবে না বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, সেটা আমরা কিভাবে বুঝবো? এই জন্য বলি প্রতিটা শব্দের ভাষা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমি বারবারই বলতেছি, জাবেদা যে বুঝবে তার জন্য সব কিছুই সহজবোধ্য হয়ে উঠবে, এবং জাবেদা নিয়ে কোনো কনফিউশনে কিছু নেই। আর আমরা জাবেদার জন্য প্রতিটা টপিককে আলাদা করে, যেমন পারচেজ অর্থাৎ ক্রয়কে আলাদা করে ক্রয়ের উপর একটা প্রেজেন্টেশন দিব, বিক্রয়ের উপর প্রেজেন্টেশন দিব। প্রতিটা জিনিসটাকে ভ্যাট নিয়ে আমরা অলরেডি আমাদের একটা টিউটোরিয়াল আছে, সেখানে দিয়েছে ভ্যাট সংক্রান্ত, যে যারা বুঝে না তারপরে ভ্যাট সংক্রান্ত আরোগুলো লেনদেন দেওয়া থাকবে এখানে। এরপরে যে আমরা সম্পত্তি বিক্রয়, দেনাদার, পাওনাদার সব কিছু নিয়ে আমাদের আলাদা আলাদা প্রতিটা শব্দের ব্যাখ্যা দিয়েই আমরা আমাদের নেক্সট ভিডিওগুলো ওভাবে আমরা তৈরি করব। আজকে এই টিউটোরিয়ালে আমি জাবেদার উপর বেসিক থিম নিয়ে আমি আলোচনা করেছি। আশা করছি এই টিউটোরিয়াল দেখার পরে জাবেদা বিষয়টি একদম পরিষ্কার হয়ে উঠবে শিক্ষার্থীদের মাঝে, এবং আশা করছি সহজবোধ্য হয়ে উঠবে। এরপরও যদি শিক্ষার্থীদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।